আমার বক্তব্য, আমার কিছু মতামত আছে এই প্রসঙ্গে, তাহলে সেগুলো আপনাদের আমি শুনি। আমার মতটা হচ্ছে, প্রথমত যে যে মার্কিন নাগরিক তথাগত রায় মহাশয়ের বন্ধু সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার বা সাচী জি দস্তিদার, তিনি যেটা বলেছেন তা সর্বাংশে সত্য। আমি মনে করি মাত্র 3 প্যারাতে 3 অনুচ্ছেদে তথাগত রায় মহাশয়, সাবেক গভর্নর, তিনি যে বক্তব্যটা লিখেছেন, রাজ্যপাল তিনি যে কথাটা লিখেছেন, সেগুলো বিবৃতি দিয়েছেন, বা এটা তার মত বিবৃতি, শেষ অংশে তিনি লিখেছেন, শেষ অংশটা পরে আসতেছি। কি বলেছেন তিনি? একটা কথা, অসহ্য নির্যাতন সত্ত্বেও সে দেশের মানুষ অটুট আছে, এই ব্যাপারে আমার দ্বিমত আছে। এটা হয়তো জি দস্তিদার, সব্যসাচী ঘোষ দস্তিদার এবং রাজ্যপাল মহাশয়ের কাছে সঠিক মত। আমি মনে করি তাদের মনোবল অটুট নেই। এটা আমি আপনার সাথে একমত না। নির্যাতন করতে করতে হতে হতে নির্যাতিত হতে হতে দাসত্ব বরণ করছে, আপনি এটাকে যদি মনে করেন মনোবল, আমি এটা একমত নই, আমি দুঃখিত। এটা আমি আমার অবস্থান থেকে ব্যাখ্যা করলাম। আমি একজন বাংলাদেশী হিসেবে এবং মুসলিম পরিবার থেকে আসা একজন মানুষ, এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিপজ্জনক অবস্থা, সবগুলো সম্পর্কে আমি আপনাদের চাইতে বেশি অবগত আছি। হতে পারে আপনার অত্যন্ত বিজ্ঞ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। আপনার অন্য বিষয় অবশ্যই আমার চাইতে মহাপণ্ডিত, কোনো বিষয় আপনাদের আমি ছাত্র করি। কিন্তু বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নে আমার যথেষ্ট গবেষণা আছে, যথেষ্ট। এবং আমার সেই গবেষণা বায়াসড নয় কারো দ্বারা, না হিন্দু দ্বারা প্রভাবিত, না মুসলমান দ্বারা প্রভাবিত, বা কেউ আমাকে বলেনি যে পয়সা দেয়নি যে তুমি এটা গবেষণা। আমি নিজের পয়সায় গবেষণা করেছি, জ্বালায় জ্বালায় ঘুরেছি। আর আমার জ্বালাই তো যথেষ্ট গবেষণার জন্য, আমার জামালপুর জ্বালাই যথেষ্ট, বৃহত্তর ময়মনসিংহ যথেষ্ট। কোন পাতিলে ভাত, কতগুলো ভাতের চাল ফুটেছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য তো সব চাল টিপে টিপে দেখার দরকার নেই, একটা জ্বালাই যথেষ্ট সারা বাংলাদেশে। আর বৃহত্তর ময়মনসিংহ জেলা তো যথেষ্ট, জামালপুরি যথেষ্ট। আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলায় যে এখন যে বিভাগ, সেই জেলাগুলো তো গবেষণা করলে হয়ে যায়। ঢাকা বলেন, আর জামালপুর বলেন, সরিষাবাড়ি বলেন, ময়মনসিংহ বলেন, টাঙ্গাইল বলেন, নেত্রকোনা বলেন, এগুলো যথেষ্ট গবেষণার জন্য। আপনি যেটা লিখেছেন, বলেছেন অসহ্য নির্যাতন, তাদের নির্যাতন সত্ত্বেও ও দেশের হিন্দুদের, মানে বাংলাদেশ হিন্দু মনোবল এখন না অটুট নেই। বাংলাদেশের হিন্দুদের মনোবল অটুট নেই। তারা এখন নির্যাতিত হতে 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 তারা এখন দাস হিসেবে নিজেদেরকে মেনে নিয়েছে। যেমন একটা কাজের মেয়ে, তাকে আপনি অসম্ভব নির্যাতন করেন, একটা সময় সে মেনে নেয়, ওটা অটুট বলে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি তথাগত রায় মহাশয় এবং তার সহপাঠী বন্ধু সব্যসাচী ঘোষ দস্তিদারকে বলবো, মহাশয়দয়, এটা অটুট থাকা মনোবল না। আমি জানি বাংলাদেশের হিন্দুদের কোনো মনোবলই নেই, এটা আমি সবিনয় আপনার সাথে এটা প্রত্যাখ্যান করলাম। তারা বাংলাদেশে এখন দ্বিতীয় নয়, তৃতীয় শ্রেণীর, বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে 2024 সালের পরে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক এখন আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আর তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে আছে সংখ্যালঘু হিন্দুরা। হিন্দু তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে হলো অন্যান্য সংখ্যালঘু, বৌদ্ধ এবং খ্রিস্টান। আর সনাতনীরা চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে আছে বাংলাদেশে। বিশ্বাস হয় না আপনার? আপনি কি এক্সাম্পল চান আমার কাছে, আমি দিয়ে দিই আপনাকে। সেটা হলো, বাংলাদেশে কোন হিন্দুকে মালাওয়ানের বাচ্চা বলে সে প্রতিবাদ করতে পারে কি? যখনই তাকে কেউ মালাওয়ানের বাচ্চা বলে, এতটুকু বলার তার সাহস নাই, এই তুই কি বললি, এটুকু বলার কোনো মেয়েদের তো নাই, কোনো পুরুষেরও নাই, কোনো মর্দের নাই। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর হিন্দু ব্যক্তির নাম হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়। তাকে মালাওয়ানের বাচ্চা বললে, আমি তাকে যদি, মানে কেউ, আমি তো এগুলো বলি না, তাকে যদি কেউ মালাওয়ানের বাচ্চা বলে গালি দেয়, তার প্রতিবাদ করার মুরদ আছে তার? নেই। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিরই নেই এই মুহূর্তে, রাষ্ট্রীয় ক্ষমতায়, সাংগঠনিক ক্ষমতায় সবচেয়ে শক্তিমান হিন্দু হচ্ছে, সনাতন হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রতিবাদ করতে পারবেন না, তাহলে আপনি কিভাবে বলেন তাদের মনোবল না? তারা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের, সনাতনীদের দশাটা কিভাবে ব্যাপারে বলি। আমাদের জামালপুর একটা গল্প আছে, যদি বলে ফরি তোর যদি কেউ থাবড়ায় কয়টা সর খাইতে পারবি, তা আমি সাধারণ হিসেবে 2-3টা খেতে পারবো। আর যেহেতু মার্শাল আর্ট প্র্যাকটিস করা আছে, তাহলে তার কয়টা বেশি খাইতে পারবো। তাহলে 3টার জায়গায় 6টা ধরেন সর্বোচ্চ। এখন যদি বলে তোর যদি বান্ধে ভিড়ায়, তাহলে যত মারতে পারো। বাংলাদেশে হিন্দুদের অবস্থা তাই। এদের কথা হলে এদের তখন বান্ধে হাত পা বেঁধে এদের পেটানো হচ্ছে। তাই তারা, তাদের আপনি যত নির্যাতন করেন, এটা মনোবল অটুট রাখা বলে না। মনোবল অটুট যদি তারা প্রতিবাদ করার হিম্মত রাখবে, পারে না, তারা পারবেও না। কারণ তাদের ওইভাবেই, তাদের না আছে কোনো সাপোর্ট, না আছে মনোবল, তাদের না আছে পৃষ্ঠপোষকতা। এমনকি বাংলাদেশের হিন্দুদের, আমার ধারণা যে বাংলাদেশের হিন্দুরা এটা কোনো কিছু করতেও চায় না। তারা চিন্তা করে বাংলাদেশের হিন্দুরা, ওই যে আপনি বললেন না যে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিছু করতেছে না, নিঃসন্দেহে সত্য। দ্বিতীয় প্যারা নিয়ে কথা বলতে গিয়ে প্রথম প্যারা তিনি বলেছেন যে, আরেকটা প্রশ্ন করেছে, বাংলাদেশের মুসলমানরা বলছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, নিউ ইয়র্কে থেকে আপনি কেন মাথা খামান? কথা ঠিক। শুধু পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো মাথা খামান, এটা সত্য, নিঃসন্দেহে সত্য। কিন্তু 2খান কথা আছে এখানে, এটা সত্যর পরে 2খান কথা আছে। তাহলে বাংলাদেশের হিন্দুরাও নিজেদের নিয়ে মাথা খাবেন। আমি শেখ ফরিদ গত 10 বছরে অন্তত 1000 হিন্দুকে বলেছি আপনারা দেশ ছেড়ে চলে যান, সময় থাকতেই, আরামে থাকতেই। 1000-এর মধ্যে বোধহয় 5 জন গেছে, আর 995 জন যায় নাই। কেন জানেন? কলকাতা যায় কি করবো, ভারতে যায় কি খামো, এখানে কি খান? আবার ভগবান তো বিশ্বাস করেন। ওই যে আমি এই জন্য বলেছি যে কখন যাবে জানেন? খালি পেটে খালি পায়ে। বহুবার বলেছি বাংলাদেশের হিন্দুরা খালি পেটে খালি পায়ে চলে যাবে। তখন কি চিন্তা করবেন? তখন কিভাবে যায় খাবেন, কোথায় থাকবেন, কি খামো বলবেন যায়? বাংলাদেশের হিন্দুরাও অত্যন্ত অসচেতন।
আমাকে গত 3 মাস অন্তত 500 হিন্দু ফোন করেছে আমাকে যে দাদা ভারতে গেলে কিভাবে থাকবো। আমি তো জানি না কিভাবে কি আপনি থাকবেন, তো আমি জানি না, বলতে পারবো না। তো আমি পশ্চিমবঙ্গের 4-5 জন হিন্দুকে প্রশ্ন করছি, দাদা বাংলাদেশে কিন্তু কিছু হিন্দু আসতে চায়, যে তারা কিভাবে আসবে। আপনারা কি বলছে? আমি বললাম আমাদেরকে অনেকে হিন্দু প্রশ্ন করে, কারণ পাগল হয়েছেন, হিন্দুরা আপনার সাথে কম জানে কেমন আসবে। আপনার কেন প্রশ্ন? ওরা আসবেই না, ওরা আসবেন না, ভালো লাভ করে আপনার সাথে। কথাটা যদি সর্বনিম্ন সত্য নয়, হয়তো 500 জনের মধ্যে 250 জন হয়তো পদ্ধতি জানে, 250 জন জানে না। এমনকি ভারতের এই মুহূর্তে বেশ কিছু হিন্দু রয়েছেন, তারা চাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা চলে আসুক, বরং তারা গালাগালি করে আপনারা থাকেন কেন। এবং বাংলাদেশের কিছু হিন্দুদের আমি দেখেছি যে তাদের একটু অ্যাবিলিটি আছে, তারা কি বলে এগুলো রেখে কিভাবে যাব। অথচ কয়েকদিন আগে একজনের সাথে আমার কথা হলো, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ভারতে চলে, তার বেতন পেনশন রেখেই তিনি চলে এসেছেন। তিনি কিন্তু ভাবেননি তার বেতন এবং পেনশন, তার পেনশন এবং মুক্তিযোদ্ধা ভাতা সব রেখে তিনি খুব শীঘ্রই লাইভে আমার সাথে আসবেন, হয়তো কালকে, এমনকি আজকে আসতে পারেন বা পরশু চলে আসবেন, তিনি আমার সাথে লাইভে কথা বলবেন। তিনি চলে এসেছেন সব ছেড়ে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তারপরে চলে এসেছে। আবার কেউ কেউ দেখেছি আমার দেশ ছেড়ে, বাংলাদেশে কিছু লোক আছে আবার মাতৃভূমি ছেড়ে কিভাবে যাব, এটা আর একটা ফ্রডিং। এটা বাংলাদেশের হিন্দুরা অনেকে বলে, বিশেষ করে যারা রাজনীতি করে তারা বলে, এটা বেশি বলে। কিন্তু ওইটা একটা, ওরা পুরোই পাটপার। ওরা আওয়ামী লীগ বিএনপি করতে পারে না বলে প্রগ্রেসিভ দল করে, ওই বামপন্থী দল করে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিতে ভাত পায় না বলে, সাফা যতই মারুক। আর হিন্দুরা বাম রাজনীতি করে, এরা সবচেয়ে বেশি বাটপার। বাংলাদেশে যে সকল হিন্দুরা প্রগতিশীল রাজনীতি নামে বাম রাজনীতি করে, এরা হচ্ছে 1 নম্বর বাটপার। মুসলমান বামদের তাও আপনি বিশ্বাস করতে পারবেন কিছুটা, শতকরা 5 জনকে। কিন্তু আপনি 100 জন বামপন্থীর মধ্যে 100 জনই মিথ্যুক ধোকাবাজ। বাংলাদেশে যেগুলো সংখ্যালঘু যারা হিন্দুরা, যারা বাম রাজনীতি করে, মিথ্যুক ধোকাবাজ, এদের সাথে মিশে দেখেছি। এদের মুখে এখন তো আরে, এরা না হিন্দুর জন্য কাজ করে, না সমাজতন্ত্রের জন্য কাজ করে, কোনো কাজই তারা করে না, মিথ্যুক। বাংলাদেশের যারা সনাতনী বা হিন্দু ধর্মের যারা বামপন্থী রাজনীতি করে, এরা না হিন্দুর জন্য কল্যাণকর, এরা না সমাজতান্ত্রিক রাজনীতির জন্য কল্যাণকর, এরা টাউট বাটপার, ফ্যাশনেবল, ফ্যাশন আছে না, ফ্যাশনেবল রাজনীতি করে। আমি আবার বলি, এরা বিএনপি আওয়ামী লীগে ভাত পায় না বলে এখানে গেছে, তাহলে কোনোদিনই যাইতো না, তারা কোনোদিনই বাম রাজনীতি করতো না। যদি বিএনপি আওয়ামী লীগে এদের ভাত পাইতো, মানে বুঝতে পারছেন, তার পাত্তাই পায় না। তাই এবার আসেন যে পশ্চিমবঙ্গের, তাহলে ওই যে হ্যাঁ, আরেকটা হলো যে মুসলমানদের সাথে কথা বলে যে কেন নিউ ইয়র্কে থেকে কেন এত ভাবেন। আসলে যারা ভাবে, সে নিউ ইয়র্কে থাকুক, আমেরিকায় থাকুক, বাংলাদেশেও থাকুক, তারা ভাববে। সে হিন্দু হোক, তবুও ভাবে, মুসলমান হলেও ভাবতে পারে। আমার মতো কিছু মুসলমানও আছে যারা বাংলাদেশে হিন্দুদের দুঃখ দুর্দশনে ভাবে, যদিও সেই মুসলমানদের হিন্দুরা একটা চাও খায় না, ভয় পায়। কিন্তু তাদের যারা নির্যাতন করে, তাদেরকে গরুর মাংস নিজের বাড়িতে রান্না করে খাওয়ায়, সেই রেকর্ড আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আই এম দ্য আই উইটনেস। জামালপুর জেলায় 2-4 জন হিন্দু ছাড়া খুব কমই আমার সাথে বসে কথা বলে, ভয়ে যে শেখপুরের সাথে বসলে না মার খায়। এখন না, আগেই, এখন তো বসবেই না। এটা আমি 2024-এর 5 আগস্ট আগের কথা বলতেছি। ভয় আমার জামালপুরের হিন্দু যারা সনাতনী, যারা আমার ভয় আমার পাশে বসতো না, যে বাড়িতে না হামলা করে। কিন্তু 2-4 জন ছিল যারা আমাকে বাড়িতে খাই, তার বাড়িতে খেতে না গেলে আমাকে বকাঝকা করতো, বাবা কেন আসলে না খাইতে আমার বাসা। আমি যাইনি আরেকটা কারণ, সেগুলো আসলে সেই বাড়িতে আক্রমণ হতে পারে, এই ভয় আমি জানি, এটাও সত্য। যারা আমাকে আদর করেন এবং বলেছেন, আজকে কথাটা স্বীকার করি, যারা আমাকে বলেন ফরিদ আমাদের বাসায় কেন আসলো না খাইতে, আমি আসলে ভয়েই যাইনি, আপনাদের নিরাপত্তার সাথে আপনাদের বাড়িতে যাইনি, এটা সত্য। হামলা হবে, আমি জানি যে হিন্দুটা জামাতিদের, হেফাজতি মৌলবীদের, বিএনপিদের গরুর মাংস রান্না করে বাসায় ভাত খাওয়ায়, তারা আসলে ভয়েই খাওয়ায়, এটা আমি জানি। শেখ ফরিদকে যদি চাও খাওয়ায় বিপদে পড়তে পারে, সেই ভয়ে তারা আমাকে ইনভাইট করে নাই। ইভেন আমার এলাকায় যখন প্রতিমা ভাঙচুর হতো, এটা প্রতিবাদ করতে যেতাম, হিন্দুরা এসে বলতো ফরিদের আন্দোলন করবে না, কেন আমরা বিপদে পড়বো আরো বেশি। তাহলে মনোবল টুট আছে, এটা কি ঠিক না? তারা বাধ্য হয়ে, উপায় নেই, বাংলাদেশের সনাতনীদের কোনো উপায় নেই, বিকল্প নেই। যদি থাকতো, আরে ভাই, ভারতে যাওয়ার যদি সুযোগ থাকতো, বাংলাদেশে মুসলমানই চলে যেত। অলরেডি 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, আবারও বলছি, 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, সনাতন বিদ্বেষী মুসলমান ভারতে থাকে অবৈধভাবে। তাহলে সুযোগ যদি থাকতো, হিন্দুরা থাকতো না? কেন তারা থাকবে? যেখানে ইজ্জত নাই, সম্মান নাই, এখানে কেউ থাকে? আমি তো হিন্দু পরিবার থেকে আসি না, আমি কেন আত্মগোপনে আছি? কারণ এই দেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কোনো সম্মান নেই, ইজ্জত নেই, তাই আমি আত্মগোপনে। আমি আমার অধিকার আদায় করে নিয়ে যাব। মনোবল যে বলছেন এখানে সম্মানিত ওই যে দস্তিদার সাহেব বলেছেন, অটুট থাকলে আমার মতো কথা বলতো, তাদের মনোবল অটুট নেই। আমি ঘর ছাড়া, পরিবার ছাড়া, দেশ ছাড়া, কিন্তু আমার মনোবল অটুট, তাই কথা বলি। তারা কথা বলতে তো অন্তত কথা তো বলেন। আপনি বলেন বাংলাদেশে 100 হিন্দু কি হিন্দু অধিকারে কথা বলে? 100 পাবেন? বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1,20,30 লাখ হিন্দু রয়েছে, 1,20,30 লাখ। এর মধ্যে 10% অত্যন্ত ধনী মানুষ এবং শিক্ষিত মানুষ। তাহলে কত? 10% হলে 1 কোটিতে 10 লাখ। আমি অতিরিক্ত বাদ দিলাম, 10 লক্ষ মানুষ, হিন্দুদের 10 লক্ষ, বাংলাদেশে 10 লক্ষ হিন্দু ধনী এবং উচ্চ শিক্ষিত। 10 লাখের মধ্যে 1% কথা বললে কত হয়? 10%-এ বলেন তো আপনি? 10%, 10 লাখেরও 10%, তার মধ্যে 1% যদি কথা বলতো, 10 লাখ 1% কত জন হয়? প্রতি লাখে 100, তাহলে 10 লাখে 1000 মানুষ। আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের কয়জন হিন্দু স্বার্থের রক্ষণে কথা বলে? বলেন, একজনের নাম বলেন, একজন। গোবিন্দ পারমাণবিক হিন্দু হয়তো খ্রিস্টান ফ্রড। তারপর কি যেন হয়েছে, কি যেন সংগঠন হিন্দুদের, তারা বলে অতটুকু, যতটুকু তাদের দ্বারা বলানো হয়, তার বাইরে তারা বলবে না। তারা সকল হিন্দুদের কথা বলে না। তাহলে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, ইসকনের যে
ধর্মগুরু, তিনি এতদিন ধরে কিভাবে জেলে থাকেন? একটা পতাকার নামে মিথ্যা কথা, তিনি কোনো পতাকা উড়ান নাই, তিনি বাংলাদেশ কোনো পতাকাই উড়ান নাই বাংলাদেশি পতাকার সাথে, 2 বছর যাবত জেলে। আর বাংলাদেশে কালেমার পতাকা নামে ফাত্রামি করে ফিলিস্তিনের পতাকা উপরে, তার উপরে কালেমার পতাকা টানিয়েছে বাংলাদেশে, তাদের তো কারো জেল হয় না। সাইদের পোলা তো বাংলাদেশের পতাকার উপরে পতাকা নিয়ে ঘুরতো, সে এখন এমপি। আর শ্রীময় কৃষ্ণ দাস ইসকনের নেতা, সে জেলে। তাহলে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকতো, মনোবল তাহলে সে জেলে থাকে? আরে ভাই, আপনারা 1 কোটি হিন্দু যদি থাকেন, তার 10% 10 লাখ, সেই 10%-এর 1% লোক যদি কথা বলতেন বা বলাইতেন, আচ্ছা আপনি কথা বলতে পারেন না, ভালো কথা, যে বলতে পারে তাকে দিয়ে বলান, করিয়েছেন কখনো? কখনোই করেন নাই। তার জন্য তাদের মনোবল টুট আছে, তারা নিজেরাও একদিকে অসহায়, নিপীড়িত, নির্যাতিত, আরেকদিকে তাদের আগ্রহ নাই প্রতিবাদের। তো তাহলে হিন্দুরা তো বিপদে পড়বেই, বাংলাদেশের হিন্দুরা পড়বেই। বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে, এরা 25টি থানায় একসাথে রাখাইনে হামলা করেছিল, এই অশিক্ষিত মূর্খ দরিদ্র রোহিঙ্গারা। আর দেখবেন সাইজে ছোট ছোট, শরীর সরাগ্রস্ত নাই, আমারে ভাগ করলে 3টা রোহিঙ্গা মতো শরীর হবে, সেই রোহিঙ্গা 25টা থানায় হামলা করছে। ওটার উপর তারা উচ্ছেদ হয়েছে, সেটা আলাদা কথা, তারা কিন্তু প্রতিবাদ করেছে। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তাদের পক্ষ অধিকার নিয়ে কথা বলতেছে। আপনাদের ভারতের রোহিঙ্গা আছে 60,000, লিস্টেড আছে 15,000, আপনাদের সরকার হিসেবে 15,000, লিস্টেড, আনলিস্টেড আরো লিস্ট করা নেই, এরকম রেজিস্ট্রি ছাড়া রয়েছে 60,000 রোহিঙ্গা। আপনি 60,000 হিন্দুদের জায়গা দিয়েছেন? 60,000 তো দূরের কথা, আপনি 6,000 হিন্দুকে জায়গা দিয়েছেন আপনারা ভারতে, পশ্চিমবঙ্গে বন্যদের জায়গা দেন নাই। রিফিউজি হিসেবে হিন্দুদের জায়গা দিতেছেন। যদি এখন বলেছে যে তারা যদি চলে আসে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না, কেন শুধু এটুকু বলে ক্ষান্ত হলেন? কেন বলতেছেন না যে তারা ভারতের নাগরিক? কি সমস্যা? সারা পৃথিবীতে ইহুদিরা যদি ইসরায়েলের নাগরিক হতে পারে, সারা পৃথিবীর সনাতনীরা কেন ভারতের নাগরিক হবে না? এই প্রশ্ন উত্তর দিন আমাকে। কোন ভারত, যে ভারত বলতেছে সারা পৃথিবী আমার, আমরা কুটুম্ব কম, এই চাপা মারেন, এই গল্প মারেন, সারা পৃথিবীকে আপনার কুটুম্ব বানায় ফেলবেন, আর আপনি সনাতনীদের জায়গা দিতেছেন না ভারতে। আর আমাদের কথা বাদ দেন, আমরা যারা এক্স মুসলিম বা যাদের আমাদের বলা হয় মুক্ত চিন্তক, বা আমাদের যাদের নাস্তিক বলে গালি দিতেছে, আমাদের কথা বাদ দিলাম, আমাদের মুক্ত, আমাদের জায়গা আপনারা বিশ্বাস করবেন না, দিবেন না, আপনাদের ব্যাপার। না দিলেন, আপনাদের হিন্দুদের আপনারা বিশ্বাস করেন না কেন? আমাদের তো আপনারা পাকিস্তানি 5 লক্ষ প্রতি বছর জায়গা দিবেন বউ, কোনো সমস্যা নেই। 1500 প্রতিদিন 1500 ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করতেছে, এটা নিয়ে আপনাদের কোনো হেডেক নাই। ভারতে প্রতিদিন 1500 মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে তারা হয় ইসলাম ধর্ম গ্রহণ করে, মুসলমান হয় না খ্রিস্টান হয়, সেই দিকে আপনাদের হেডেক নেই। আপনাদের হেডেক হলো বাংলাদেশের মুসলমানেরা যারা বাংলাদেশের থেকে বিতাড়িত, তাদের বিশ্বাস করতে আপনাদের খুব কষ্ট হয়। আমরা 4-5 জন মানুষ আপনার জন্য বিপজ্জনক, 60,000 রোহিঙ্গা আপনার জন্য বিপজ্জনক না? মুসলমান যারা কট্টর মুসলমান, 1 কোটি অনুপ্রবেশকারী, 1.5 কোটি অনুপ্রবেশকারী, হিন্দু বিদ্বেষী, সনাতন বিদ্বেষী, ভারত বিদ্বেষী মুসলমান আপনার জন্য বিপদ নয়? শেখ ফরিদারা, মুফতি মাসুদেরা, আসাদ নুরেরা আপনার জন্য বিপজ্জনক মনে হয়? যারা আমরা সারা জীবন সংখ্যালঘুদের পক্ষে কথা বলে আমরা বিতাড়িত, পরিবার ছাড়া হইলাম, ঘর ছাড়া হইলাম, দেশ ছাড়া হইলাম, ব্যবসা বাণিজ্য চাকরি সব গোল্লায় চলে গেল, আমরা আপনাদের জন্য খুব চিন্তার কারণ। বাংলাদেশে থাকলে বুঝবেন, হিন্দু এই মুহূর্তে যেমন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি নির্যাতিত, তার চেয়ে বেশি নির্যাতিত সনাতনীরা, হিন্দুরা, তার চেয়ে বেশি নির্যাতিত আমরা যারা মুক্ত চিন্তক, বাংলাদেশে মুক্ত চিন্তা করা জান হাতে নিয়ে কথা বলে, আর আপনারা মনে করেন যে আমরা আপনাদের জন্য অবিশ্বাসের কারণ হয়ে যায়। আর কি দিয়ে প্রমাণ করতে হবে? জান দিয়ে? এখন জানটা দিলেও তো বিশ্বাস করবেন না, বলবেন ওইটা কোনো, যে বিশ্বাস করে না সে কোনো অবস্থাতেই করে না, নয়তে না হলে 90, জান দিলেও আপনারা মানবেন না যে আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলি। আপনারা 1.5 কোটি লোকের জায়গা দিবেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে বলেন। লাস্ট প্যারা নিয়ে কথা বলি। এখন বলেছেন যে তথাগত মহাশয় তার 3 নম্বর প্যারায় তিনি ছোট্ট পোস্ট দিয়েছেন, কিন্তু ছোট্ট পোস্ট অনেক কথা বলে ফেলেছেন, খাঁটি কথা। তাই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, মানে তিনি আবেদন করেছেন তথাগত মহাশয় এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। তিনি আবেদন করেছেন বিজেপির সভাপতির কাছে, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছেন, মানে মুখ্যমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশের মুসলমানদের পর্যটন বিষয় বন্ধ করে দেয়। এটা আসলে একটা গভীর চিন্তার বিষয়, বন্ধ করলে কি না করলে কি। একদিকে এখানে একটা ব্যবসায়িক দিক রয়েছে, 1,40,000 মানুষ প্রতিদিন ভিসা চায়, শুধু ভিসা ফি আসে 12 কোটি টাকার মতো ফি। তাহলে এই মানুষগুলোর সাথে ভারতের বাণিজ্যের সম্পর্ক আছে নিঃসন্দেহে। এটা ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ হয়তো আমি যেটা প্রথমে আমি বলেছিলাম যে কেন ভিসা দিচ্ছে, কেন ভিসা দেয়, পরে দেখলাম বিড়ালের উপরে রাগ করে, যাতে না রাগ, কেউ তো ভাত খাওয়া বন্ধ করবে না, তার জন্য ভিসা দিয়েছে বাণিজ্যিক স্বার্থে। কিন্তু কখনো কখনো এটাও সত্য যে কখনো কখনো বাণিজ্যের চাইতে আরো কিছু বড় স্বার্থ থাকে। তবে আমার ধারণা, যেটা একটা কৌশল নিয়েছেন ভিসা দেওয়ার জন্য, এছাড়া আরো চাপের অনেক জায়গা রয়েছে, বাংলাদেশকে চাপ দেওয়ার যথেষ্ট জায়গা রয়েছে, সেই বোধ বুদ্ধি রাজ্য সরকারেরও আছে, কেন্দ্রীয় সরকারের তো রয়েছে। আমি এর আগে বলেছিলাম, বহুবার বলেছি, সেটা আপনাদের কলকাতার একটা কি গুহদার যে একটা চ্যানেল আছে, সেখানে প্রচার করেছিল আমার বক্তব্যটা, তার চ্যানেল আমজনতায় বলেছিলাম, সেটা গুহদা তার চ্যানেলে প্রচার করেছিলেন। আরো অনেক পদ্ধতি আছে। আমি মনে করি চিকিৎসা ভিসাটা থাকুক, এটা মানবিক ব্যাপার, এটা রাখা যেতে পারে, তা বলছি না পারে, রাখা যেতে পারে। চিকিৎসা ভিসা, আপনি পর্যটন ভিসা বন্ধ করে দিতে পারেন। যারা বলেছেন বাণিজ্য, একজন লিখেছেন ওখানে দেখলাম যে তাহলে তো ভারত না খেয়ে মরবে পশ্চিমবঙ্গের লোকজন। তো 3 বছর তো করোনা ছিল, না খেয়ে মরছেন কয়জন? কয়জন না খেয়ে মারা গেছেন? কারণ আপনি
যখন মাছ ধরতে নামবেন কাদা তো লাগবে, কিছু তো ক্ষতিগ্রস্ত আপনি হবেনি। আপনাদের এক বাংলাদেশি লোকই তো 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতেছে, সারা পৃথিবী থেকে আপনাদের বিনিয়োগ আসতেছে। আদানি গ্রুপ, সেখানে আপনারা বললেন যে বাংলাদেশি রোগী ছাড়া চলবে না, আপনাদের একটা আদানি গ্রুপ নাকি কোন গ্রুপ যেন 2000 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করতেছে, সেগুলো কি বাংলাদেশি রোগীদের উপরে ভরসা করে করতেছে? নিশ্চয়ই না। কারণ বাংলাদেশের উপরে ভরসা করে যদি কেউ হসপিটাল করে, এত বোকা তো কোন ইনভেস্টর না। 2000 বেডের একটা হসপিটাল, এত হসপিটাল পশ্চিমবঙ্গে থাকার পর আরেকটা করতেছে, আরো হবে, বিহারে হচ্ছে, আরো হবে, হয়তো আরো আগামী বছর আমাদের আরো পরিচিত কিছু মানুষ সেখানে আরো হসপিটাল করবে পশ্চিমবঙ্গে, আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, সেখানে আমাদের দেখতে পাবেন। তাহলে সেখানে সেগুলোকে বাংলাদেশি রোগীর উপরে ভরসা করে কেউ কোনোদিন হসপিটাল বানাবে? আপনার তো পাটের ব্যবসা বন্ধ, আপনার তো রপ্তানি, আপনারা কি জানেন বাংলাদেশ থেকে এখন পাট আসতেছে না ভারতে, অন্যান্য বড় বড় বিষয় রপ্তানি হচ্ছে না, এর জন্য কি আপনাদের লস হচ্ছে? তাই এটার সাথে আমি একমত না। মেডিকেল ভিসা রাখা যেতে পারে, কারণ এটা অতিশয় মানবিক ব্যাপার। আর চাপ অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী যদি চাপ দেয় বাংলাদেশের জন্য, আমি বলেছি তো যে ভারত যদি বিট্রে করে বাংলাদেশের সাথে, যদি একবার ভারত বাংলাদেশকে শত্রু মনে করে নেয় ফাইনালি, পাকিস্তানের মতো ভেবে নেয় যে এটা পাকিস্তান, দ্বিতীয় পাকিস্তান, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে খারাপ গেছে। আমি বলেছি আমেরিকার সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খাবে, 1 বেলা না খায় থাকবে, কোনো সন্দেহ নেই। আমেরিকার সাথে পাঙ্গা নিলে আমাদের খুব ক্ষতি হবে, 3 বেলার জায়গায় 1 বেলা ভাত পাবে। মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 1 বেলার জায়গায় 3 বেলার জায়গায় 1 বেলা ভাত পাবে, মানে অন্তত 1 বেলা খায় বাঁচতে পারবে। কারণ মিডল ইস্টের সাথে আমাদের পাঙ্গা নিলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে আমি বলেছিলাম 1 বেলা ভাত পাবে কিনা সন্দেহ আছে। কালকে ভারত যদি বাংলাদেশে রপ্তানিটা বন্ধ করে, মানে আমদানি, মানে বাংলাদেশে তারা খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। আর আরো বহুবিধ পরিকল্পনা আছে যেগুলো সবগুলো এখানে বলা যাবে না কি করা যায়। কোন রকম সামরিক পদক্ষেপ ছাড়াও বাংলাদেশকে টাইট দেওয়া ভারতের জন্য 72 ঘন্টার ব্যাপার, টাইট হয়ে যাবে মাত্র 72 ঘন্টা। হিন্দু নির্যাতন তো দূরের কথা, ভারতের বিরুদ্ধে টু শব্দটি করবে না, ওটা আমি লাইভে বলতে চাই না, ওটা আমি জানি। এটা আমি, যদি ভারতের পলিসি মেকাররা জানতে চান, সেটা আমি তাদের ব্যক্তিগতভাবে বলতে পারি, এখানে তো বলবো না। বাংলাদেশকে টাইট 72 ঘন্টা, হিন্দু নির্যাতন তো দূরের কথা, ভারতের আবার ডাকা শুরু করবে, 72 ঘন্টা লাগবে, 72 ঘন্টা সোজা হয়ে যাবে এই বাংলাদেশটা। এগুলো আমিও যেমন জানি, অবশ্যই ভারত সরকার জানে, কারণ চাণক্য নীতির দেশ, চাণক্যের পুত্র যারা ভারতীয় এত বড় বড় কূটনীতিক রয়েছে, সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তো তারা কি আমার সাথে কম বুঝে? তারা অবশ্যই তা জানে, চাইলে আমরাও তার সাথে আলোচনা অংশ নিতে পারি। কি কোথায় বাংলাদেশের ক্ষতি না করে, বাংলাদেশের সাথে যুদ্ধ না করে, সম্পর্ক নষ্ট না করেও কিভাবে টাইট দিলে ঠিক হয়ে যাবে, সেগুলো কিন্তু আমরা জানি। আপনাদের তো বড় বড় মাথা, জয়শঙ্করজির বড় মাথা, তারপর দোভালজির বড় মাথা, শুভেন্দু অধিকারীর মাথা মানে জ্ঞান অনেক বেশি, নরেন্দ্র মোদীর আরো বেশি, আরো বেশি। কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে জন্ম নিয়েছি, উইক পয়েন্টটা তো আমরা জানি কোথায় টাইট দিতে হবে। বিভীষণ যদি না আসতো, ঠিক আছে, বিভীষণ ছাড়া তো আপনি লঙ্কা জয় করতে পারতেন না, ভগবান হয়েও না। ভগবান রামও কিন্তু পারে নাই, মানে সনাতনী মাইথোলজিতে তিনি তো ভগবান রামও পারছিল না রাবণের সাথে বিভীষণের সহযোগিতা ছাড়া। এখানে বিভীষণ মানে কিন্তু দেশদ্রোহী না, বিভীষণ হচ্ছে যে সত্যের সাথে থাকে, ন্যায়ের সাথে।